হ্যালো বন্ধুরা, শেষবারে বড়ছের সাথে কি হয়েছিল পার্ট 10 নিয়ে চলে আসলাম আবারও। আজ রাতের বিয়ে। ভোরের বেলা আলো ফোটার সাথে সাথে শহরের অন্য প্রান্তে যখন শেখ ভাই সানায়ের সুর আর আনন্দ কোলাহলের প্রস্তুতি চলছে, তখন রাফিতে ফ্ল্যাটে বিরাজ করছিল এক গভীর শান্ত নীরবতা। ব্যানকুনিতে দাঁড়িয়ে ভোরের শীতল বাতাসে বুক ভরে শ্বাস নিচ্ছিল রাফিদ। তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই কোনো প্রতিশোধের হিংসা। যা আছে তা হলো এক শীতল সংকল্প, যা সমুদ্রের গভীরতার মতোই শান্ত কিন্তু অপ্রতিরোধ্য। দিন কয়েক আগের কথা, রাফাত নিজেই এসেছিল তার অফিসে, দামি সুট বুট হয়ে, চোখে মুখে বিজয়ের হাসি। উদ্দেশ্য ছিল আমন্ত্রণ জানানো, কিন্তু তার চেয়ে বেশি ছিল নিজের সাফল্য আর চোখটা বড় ভাইয়ের ক্ষতের উপর চিকিয়ে দেওয়া। বিয়েতে আসে সিন্ধু রাহাত কার্ডটা টেবিলের উপর ছুঁড়ে দিয়ে বলেছিল। তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট বিদ্রোহ। নিজের চোখে দেখে যাস, তোর ফেলে যাওয়া সবকিছু আমি কেমন বুঝিয়ে নিয়েছি। রাফিদ চেয়ারে হেলাম দিয়ে শান্তভাবে রাহাতের দিকে তাকিয়েছিল। তার চেহারায় কোনো ভাবান্তর ঘটেনি, সে শুধু মৃদু হেসেছিল। সেই হাসিতে করুণা ছিল, কিন্তু কোনো দুর্বলতা ছিল না। আমার ফেলে দেওয়া জিনিস নিয়ে যার সুখ, তার বিয়েতে যাওয়ার মতো রুচি বা সময় আমার নেই। রাহাত, তুই বরং তোর নতুন জীবন উপভোগ কর। রাফিদের এই অপ্রত্যাশিত কঠোর ঔদাসীন্য রাহাতের অহংকার বড় ধাক্কা দিয়েছিল। সে ভেবেছিল রাফিদ জ্বলে উঠবে, চিৎকার করবে অথবা অসহায়ত্ব প্রকাশ করবে, কিন্তু এ শান্ত আত্মবিশ্বাসী রাফিদকে সে চিনতে পারছিল না। রাগে ফুসতে ফুসতে সে বেরিয়ে গিয়েছিল। রাফিদ জানতো এই প্রত্যাখ্যান রাহাতের কাছে পরাজয়ের মতো। সে যায়নি, যেতে পারেনি। যে বাড়ির চৌকাঠ থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, সেখানে একজন আমন্ত্রিত অতিথি হয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ব্যালকনি থেকে সরে এসে রাফিদ ডাইনিং টেবিলে বসল। তার মনটা আজ বারবার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। একদিকে রাহাতের বিয়ে, অন্যদিকে রিয়াদ কাল রাতে সে সিদ্ধান্ত নিয়েছিল এই ঝুলিয়ে রাখা সম্পর্কে ইতি টানা দরকার। প্রভুজিসা ফিরলেন দুপুরের ঠিক আগে। তার মুখটা থমথমে, হাতে একটা ফাইল। রাফিদের সামনে ফাইলটা রেখে তিনি নিচু গলায় বললেন, বাবা, উনি সই করে দিয়েছেন। রাফিদ ফাইলটা খুলল। ডিভোর্স পেপারে নির্দিষ্ট জায়গায় গিয়ে সইটা স্পষ্ট দেখা যাচ্ছে। সইটার দিকে তাকিয়ে মুহূর্তের জন্য রাফিদের বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। এই সেই নারী যাকে সে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, যার জন্য সে সব ছাড়তে প্রস্তুত ছিল। আর দুটো আইনের কাগজের উপর একটা সাক্ষ্য, তাতে সব স্মৃতি, সব ভালোবাসাকে অতীত বানিয়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে রাফিদ ফাইলটা বন্ধ করবে। যা হওয়ার তা হয়ে গেছে, পেছনে তাকানোর আর কোনো সুযোগ নেই। উনি কিছু বলেননি। রাফিদ শান্ত গলায় জিজ্ঞেস করলো, গফুর চাচা মাথা নাড়ালেন। না বাবা, কিছু বলেন নাই। আমি যখন কাগজটা দিলাম, ওনার চোখ দিয়ে শুধু পানি করতেছিল। ওনার বাবা পাশে দাঁড়াইয়াছিলেন। মায়াটার দিকে তাকায় আমার নিজেরই বুকটা ফাইটা যাইতেছিল। একবার শুধু ফ্যালফ্যাল কইরা আমার দিকে তাকাইয়া জিগাইছিলেন, উনি ভালো আছেন তো চাচা? রাফিদের হৃদয়টা মোচড় দিয়ে উঠল। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। রিয়ার জন্য তার মায়া হচ্ছিল, কিন্তু ভালোবাসার জায়গায় যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা আসল নয়। সে জানে এই বিচ্ছেদ দুজনের জন্য মঙ্গল। জোর করে ধরে রাখা সম্পর্কের চেয়ে সম্মানের সাথে সরে আসা শ্রেয়। গফুর চাচা রাফিদের দিকে তাকিয়ে রইলেন।
রাফিদের এই পরিণত দায়িত্বশীল রূপটা তাকে মুগ্ধ করেছিল। এই ছেলেটা তার আগের মতো আবেগ দিয়ে চলে না, বাস্তবতা দিয়ে চলে। দুপুরের খাবারের পর রাফিদ নিজের ঘরে এসে বসতে ফোনটা হাতে নিল। মনটা খচখচ করছে মায়ের জন্য। এই মা তাকে দুচোখ করত, রাহাতের সাথে রাহাত ছিল মায়ের প্রাণ ভরা। আর সেই রাফিদই তার মাকে শেখ বাড়িতে সম্মানের সাথে ফিরিয়ে দিয়ে আসে। শেখ বাড়ি তাকে সম্মানে ফিরিয়ে দিয়ে এলেও সে জানে রাহাতের সংসারে মায়ের সম্মান কতটুকু থাকবে, বিশেষ করে আজকের এই বিয়ের দিনে। যে বাড়ির পুরনো ল্যান্ডলাইন নম্বর ফোন করলো, কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে পরিচিত গলা ভেসে এলো। বাড়ির পুরনো বিধ্বস্ত কাজের লোক করিম চাচা, আমি রাফিদ বলছি। ওপাশ থেকে করিমের গলাটা যেন উত্তেজনায় ও ভয় কেঁপে উঠল। বড় সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বাড়ির কি খবর? মা কেমন আছেন? করিমের গলাটা মুহূর্তে নিচু হয়ে গেল। সাহেব, আম্মাজান তো ভালো নয়। কেন, কি হয়েছে? রাফিদের কপালে ভাঁজ পড়ল। ছোট সাহেব তো ওনার ঘর থেকে বাইর হইতে দিতেছে না। সকাল থেকে মেহমান আসতেছে, বাড়ি কিচকিচ করতেছে মানুষ, কিন্তু আম্মাজান নিজের ঘরের দরজা দিয়ে বইয়া আছেন। ছোট সাহেবের হবু শাশুড়ির লোকজন আম্মাজানের সাথে একটা কথাও কয় নাই। সবাই এমন ভাব করতেছে যেন উনি এবারের কেউ না, একজন বোঝা। করিম একটু থেমে আবার বলল, ছোট সাহেব একবার আইসে খালি কইয়া গেছেন তুমি নিচে নামবার দরকার নাই, মেহমানদের সামনে কোনো ক্রিয়েট করো না। নিজে পোলার বিয়া আর মা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবো, এটা কেমন বিচার কন্ত সাহেব? রাফিদের বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল, তার চল শক্ত হয়ে গেল। সে তার মাকে ফিরে দিয়ে এসেছিল শেরবাড়ির রানীর মর্যাদা, আর রাহাত তাকে নিজের বাড়িতে একজন বন্দিনী বানিয়ে রেখেছে। যে মায়ের গর্ভে সে জন্মেছে, সে মাকে আজ তার নিজেরই আনন্দের দিনে সবার থেকে লুকিয়ে রাখছে। এই অপমান রাফিদের সহ্য হলো না। প্রতিশোধের আগুনটা যা সে এতক্ষণ নিভিয়ে রেখেছিল দাও দাও করে জ্বলে উঠল। কিন্তু এই আগুন ধ্বংসের নয়, অধিকার প্রতিষ্ঠার। সে ফোনটা রেখে উঠে দাঁড়ালো, তার চোখে এক ভয়ঙ্কর স্থিরতা। গফুর চাচা রাফিদের ভাবভঙ্গি দেখে চিন্তিত হয়ে গেলেন। কি হয়েছে বাবা, এমন দেখাচ্ছে কেন তোমারে? রাফিদ গফুর চাচার দিকে ফিরে শীতল গলায় বলল, চাচা তৈরি হন, আমার শেখ বাড়ি যাব। শেখ বাড়ি? রাতের বিয়ার যাইবা বাবা, তুমি না কইলা? রাফিদ থামে দিয়ে বলল, আমি রাহাতের বিয়েতে যাচ্ছি না চাচা, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। শেখ বাড়ির বড় ছেলে হিসাবে যাচ্ছি। আমার মা তার ছেলের বিয়েতে কেন আড়ালে থাকবেন? তিনি থাকবেন সবার সামনে, বাড়ির কর্ত্রী হিসাবে। আর সবাই দেখবেন শেখ বাড়ির আসল রানীকে। রাফিদের কণ্ঠস্বরে এমন এক কৃতজ্ঞ ছিল যা গফুর চাচা আগে কখনো শোনেননি। তিনি বুঝলেন আজ কিছু একটা করতে চলেছে, আর শুধু ক্ষমতার খেলা নয়, আজ হবে সম্মানের লড়াই। রাফিদ নিজের আলমারি খুলল, সেখান থেকে সবচেয়ে দামি অভিজাত কাজ করা একটা পাঞ্জাবি বের করলো। সাদা জমিনের উপর সোনালি সুতোর কাজ করা পাঞ্জাবিটা পরতেই তাকে যেন সত্যিকারের রাজপুত্রের মতো দেখাচ্ছিল। চুলটা পরিপাটি করে আঁচড়ে হাতে দামি ঘড়িটা পরে সে যখন আয়নার সামনে দাঁড়ালো, তখন সে দেখলো এক নতুন রাফিদকে। এই রাফিদের চোখে ভয় নেই, দ্বিধা নেই, আছে শুধু আত্মবিশ্বাস আর অত সংকল্প। গাড়িটা যখন শেখ বাড়ির বিশাল গেটের সামনে এসে থামলো, তখন ভেতর থেকে সে ভাষা আশা সায়নের সুর আর হাসির রোল যেন মুহূর্তে থমকে গেল। গেটের দারোয়ানরা রাফিদকে দেখে ভীত দেখার মতো চমকে উঠল। তারা পথ ছেড়ে দিতে রাফিদের গাড়িটা নিঃশব্দে ভেতরে প্রবেশ করল। বাড়ির সামনে বিশাল প্যান্ডেল, শয়ে শয়ে অতিথি, সবাই জাঁকজমকপূর্ণ পোশাক সজ্জিত। রাহাত বর সেজে স্টেজে বসে আছে, তার পাশে নতুন বউ
চারিদিকে আনন্দের ফোয়ারা। গাড়ির দরজা খুলে রাফিদ যখন নামলো, প্যান্ডেলের সব কোলাহল যেন এক মুহূর্তে থেমে গেল। সবার চোখটা চারটার দিকে। রাহাত স্টেজে বসে ভাইয়ের এই অপ্রত্যাশিত আগমনে পাথর হয়ে গেল। তার মুখটা বিস্ময় আর আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। সে ভাবতেও পারেনি রাফিদ এখানে আসবে। রাফিদ কারো দিকে তাকালো না, তার দৃষ্টি সোজা বাড়ির মূল দরজার দিকে। সে কোনো অতিথির মতো আসেনি, সে এসেছে বাড়ির মালিকের মতো। তার প্রতিটি পদক্ষেপ ছিল পা দৃঢ়, চারপাশে ফিসফিস অবাক দৃষ্টি, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছিল না। সে সোজা রাহাতের সামনে গিয়ে হেঁটে গেল, একবারও তার দিকে না তাকিয়ে, যেন রাহাত বা তার এই বিয়ের আসলে কোনো অস্তিত্ব নেই। সে সরাসরি বাড়ির ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠল। পেছন হতভম্ব অপমানিত রাত আর শত শত অতিথির অবাক দৃষ্টিতে ফেলে রেখে নির্বাসিত রাজপুত্র চলল তার বন্দিনী রানীর মুক্তির জন্য। আজ রাহাতের জীবনে সবচেয়ে আনন্দের দিনটাকে সে তার ক্ষমতা প্রথম প্রদর্শনীত পরিণত করতে চলেছে। শেখ বাড়ির ক্ষমতার ভারসাম্য আজ নতুন রূপে লেখা হবে। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ি বড় ছেলে গল্পটা তোমাদের কেমন লেগেছে? হ্যাঁ, পার্ট 11 পেতে কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।